হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম বলে যে কাজটা আসতে চলেছে থেলাপতি বিজয়ের, যেটা প্রথম থেকে যখন পোস্টার লুক এসছে রীতিমতো চারপাশে আলোচনা হয়েছে, কারণ এখানে দু ধরনের লুক আমরা দেখতে পাচ্ছি থেলাপতি বিজয়কে। তো আজকে এটার একটা নতুন পোস্টার আপলোড করা হয়েছে এবং সেখানে থেলাপতি বিজয়ের যে বয়স্ক যে লুকটা চাপ চাপ দাঁড়িয়ে রয়েছে, পাকা কাঁচা পাকা যে দাঁড়িয়ে রয়েছে সেই লুকটা সামনে এসছে এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ ডেট আজকে জানানো হয়েছে। তো এটা রিলিজ করছে কিন্তু 5th সেপ্টেম্বর, এমনটাই জানানো হচ্ছে। 5th সেপ্টেম্বর সিনেমাটা রিলিজ করতে চলেছে এবং এটার পোস্টার অনেক ডিটেলস হাইড করা হয়েছে পোস্টারের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যেখানে একটা ডেট দেওয়া রয়েছে 16ই ফেব্রুয়ারি 2000। এবং সেদিন কিন্তু একটা বিরাট বড় প্লেন ক্র্যাশ হয়েছিল, আপনার ওই ডেটটা সার্চ করে দেখুন গুগলে। তো ওই জিনিসটার সঙ্গে এই সিনেমার গল্পে কোনো লিঙ্ক আপ আছে কিনা বা কোনো টাইম ট্রাভেল দেখানো হবে কিনা সেটা নিয়ে কিন্তু অলরেডি প্রশ্নচিহ্ন উঠছে। তো দেখা যাক তেলাপতি বিজয় যে ধরনের সিনেমা করে পিওর মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ, তার থেকে এটা কতটা আলাদা। এবং যেহেতু তার কেরিয়ার মোটামুটি শেষের দিকে ধরা হচ্ছে, কারণ তিনি নিজেই জানিয়েছেন যে এরপর তিনি পলিটিক্স জয়েন করবেন আর একটা সিনেমার পরে। তো স্বাভাবিকভাবেই দর্শকের একটা আগ্রহ রয়েছে এই কাজটাকে নিয়ে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো অফিসিয়াল ভাবে রিলিজ ডেট জানানো হয়েছে 5th সেপ্টেম্বর। দেখা যাক শেষ পর্যন্ত কি না কি হয়। এরপর যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অরিত্রদার, অর্থাৎ চিত্রসেনের অরিত্রদার স্ক্রিপ্ট রাইটার হিসেবে প্রথম যে কাজটা দাবারু। মানে সেটা আমরা প্রথমেই জানতাম একটা অন্য টাইমে আসবে, কিন্তু শেষ পর্যন্ত নতুন রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে একটা পোস্টারের মাধ্যমে। দুটো পোস্টার বেরিয়েছে এবং দুটো পোস্টারই কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে। বেসিক্যালি একটা পোস্টার রয়েছে যেখানে দেখবেন দীপঙ্কর দে, চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাচ্চাটা সবাই রয়েছে। ওই পোস্টারটা কিন্তু আমার জন্য বেশ ওয়ার্ক করেছে এবং কদিন আগে এটা একটা ছোট্ট ঝলক দেখানো হয়েছিল এতে কি বলে একটা টিভিতে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়েছিল, সেখানে ছোট্ট একটা ঝলক দেখানো হয়েছিল, সেটা আমি দেখেছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। কিছু কিছু ডায়লগ রয়েছে কিন্তু খুব ভালো। তো আশা করবো এই কাজটা ভালো হবে এবং এটা টিজার, প্রথম টিজার কালকে আসতে চলেছে এমনটি জানানো হয়েছে টিমের তরফ থেকে। এবং রিলিজ ডেট হচ্ছে 10ই মে, অর্থাৎ যেদিন বুমেরাং আসার কথা ছিল সেই দিনই সিনেমাটা রিলিজ করছে। এবার অনেকের প্রশ্ন যে ভোটের জন্যই তো বুমেরাং পিছিয়েছে, তাহলে এরা কেন ভোটের টাইমে রিলিজ করছে? কারণ দেখো এটা যে ধরনের সিনেমা, সেই অডিয়েন্সটা বেসিক্যালি ফ্যামিলি অডিয়েন্স। তো স্বাভাবিকভাবেই ভোটের টাইমটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু একসঙ্গে কাজ দেখতে যায়, সে চারপাশে যত যেই হোক না কেন একটা অডিয়েন্স আছে যারা কিন্তু সার্টেন কাইন্ড অফ মুভিজ দেখে। তো সেই হিসেবে কিন্তু ওই টাইমে আমার মনে হয় দাবারও খুব যে মানে চাপের ব্যাপার আমার অন্ততপক্ষে মনে হয় না, কারণ সিনেমাটার যদি কনসেপ্ট ভালো হয়ে থাকে আশা করি ভালো চলবে। কারণ এই মানে উইন্ডোজ এমন একটা প্রোডাকশন হাউস যাদের কিন্তু ওটা টাইম, ওই টাইমটা তারা ভালো রকম একটা বক্স অফিস বরাবর দিয়ে এসছে। তো সেই হিসেবে একটা আশা অবশ্যই রাখা যেতে পারে, ভালো কাস্টিং রয়েছে এবং কালকে টিজার এলে স্বাভাবিকভাবেই সিনেমাটা নিয়ে হাইপ কিন্তু কোথাও গিয়ে বাড়বে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটা গেল একটা দিক। এরপর কথা বলবো একটা ট্রেলার নিয়ে যেটা সবেমাত্র রিলিজ করেছে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে, আলাপ বলে একটা সিনেমা। তো এখানে আবির এবং মিমি চক্রবর্তীকে দেখতে পাবো। রক্তবীজে তাই জুটি যথেষ্ট পছন্দ করেছিল লোকে। এখানে আমরা সেই জুটিকে দেখতে পাবো, কিন্তু জুটিটা কিন্তু এখানে অন্যরকম এবং এখানেই সিনেমাটার টুইস্ট। এখানে নায়ক নায়িকার কখনো দেখাই হয় না। তো গল্পটা যেটা ট্রেলার থেকে বোঝা যাচ্ছে যে আবিরও বাইরে চাকরি করে, একা থাকে একটা জায়গাতে এবং যে ফ্ল্যাটেও থাকে একা, সেখানে প্রসেসর একটা অন্য জায়গা থেকেও সুবিধা মতো আর কি কাজ করতে চায় বলে একটা ফ্ল্যাটেও আসে। অপরদিকে মিমি চক্রবর্তীর একটা লাইফ রয়েছে, সেও বহুদূর আর কি গিয়ে তাকে কাজ করতে হয়, যে কারণে সেও এমন একটা জায়গাতে এমন একটা জায়গায় একটা ফ্ল্যাটের রুম ভাড়া করে থাকতে চাইছে যেখান থেকে তার অফিসটা আর কি কাছাকাছি হবে। তো এখানে দিনের বেলা কাজ করা হচ্ছে আবির এবং রাতের বেলা কাজ করা হচ্ছে মিমি চক্রবর্তী। ও যখন ফেরে তখন মিমি চক্রবর্তী বেরিয়ে যায়, মানে একই ফ্ল্যাটের মধ্যে রয়েছে। প্রথমে ছেলে আর মেয়ে থাকবে বলে মিমি চক্রবর্তী রাগ করে যে একই ফ্ল্যাটে একটা ছেলে রয়েছে, আমি কি করে ওর সঙ্গে থাকবো। তখন লোকটা জানে যে আমাদের দেখা হবেই না, কারণ ও যখন আসে আপনি তখন বেরিয়ে যান। এবং এখানে প্রাইভেট জীবন কতটা মানে ভয়ঙ্কর সেটাও দেখানো হয়েছে, যে এতটাই তাদের জীবন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে, এতটাই টাইমের মধ্যে দিয়ে চলে, যেখানে একই ফ্ল্যাটমেট মধ্যে যারা রয়েছে তাদের কখনো দেখা হচ্ছে না। তো এটার মাধ্যমে কি প্রাইভেট কাজের যে জীবন, সেটাও কিন্তু কোথাও গিয়ে একটা সিনেমার মধ্যে রয়েছে। এবার অপরদিকে একটা প্রেমের গল্প, যেমন এখানে আবিরের একটা ডায়লগ রয়েছে যে আমি ওর সেন্টের গন্ধে প্রেমে পড়ে যাচ্ছি। কারণ ও যখন সেন্ট মেখে বাইরে যাচ্ছে, যখন আবির ফিরছে উপলব্ধি করতে পারছে যে এই ঘরে একটা মেয়ে রয়েছে। তো এই যে একাকিত্ব থেকে যে উপলব্ধিটা, সেটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে এবং এদের আলাপটা হয়ে উঠছে না। তো সেটা কিভাবে হবে, কিভাবে এদের মধ্যে আলাপ হয় নাকি হয় না, সেটা নিয়ে কিন্তু গল্প তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস তারা ভেবেছে। আজকালকার দিনে দাঁড়িয়ে একটা অন্যরকম গল্প তারা বলার চেষ্টা করছে। তো আমার জন্য কিন্তু ট্রেলারটা বেশ ভালো রকম ওয়ার্ক করেছে। আমার কিন্তু ট্রেলারটা খুব সুন্দর লেগেছে এবং আশা করব সিনেমা, এই ধরনের সিনেমায় কি হয়, স্ক্রিন প্লেটা খুব জোরদার হওয়া দরকার। এই যে নায়ক নায়িকার দেখা হচ্ছে না, এই যে আলাপ হওয়ার যে মোমেন্টটা, সেটার জন্য কিন্তু এই গল্পের বিল্ড আপটা খুব ভালো হওয়া দরকার পুরো সিনেমাটা জুড়ে, যেন আমরা ফিল করতে পারি। সেটা যদি ভালোভাবে ওয়ার্ক করে এই সিনেমাটা কিন্তু ভালো বক্স অফিস আনার কিন্তু ক্ষমতা রয়েছে। কারণ আবিরের কিন্তু
রিসেন্ট রেকর্ড কিন্তু খুবই ভালো। তো সেই হিসেবে একটা আশা রাখাই যায় এবং সিনেমার নামটাও খুব ঠিকঠাক দেওয়া হয়েছে। তো ২৬শে এপ্রিল রিলিজ করছে। আমার জন্য ট্রেলারটা বেশ ওয়ার্ক করেছে। যারা দেখোনি তারা সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। ট্রেলারটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে কারণ একটা অন্যরকম কিছু অন্তত দেখতে পারছি। ডায়ালগগুলো খুব ভালো রয়েছে। যেমন মিমি চক্রবর্তী বলছে, "আমি সকালে খবরের কাগজ পড়ে এসে ভাবি যে এসে সুডুকুটা কমপ্লিট করব। এসে দেখছি যে সেই পাজল অলরেডি ও কমপ্লিট করে দিয়েছে।" তো এই কারণে কি হচ্ছে একে অপরের প্রতি দেখা না হওয়া সত্ত্বেও একে অপরকে জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে। তো সেই হিসেবে খুব ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। প্রেমেন্দ্র বিকাশ থেকে যে ধরনের কাজ বানায় তার থেকে অনেকটা আলাদা। তো আশা করব এটা কিছু একটা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কিরম কি বক্স অফিস আনতে পারে, কিরম আরো হয়। সিনেমাটার রেসপন্স কেমন হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ঈদের আরেকজন সম্রাট। আমরা জানি একজন সম্রাট মানে দুজনকে ছাড়া ঈদ ফাঁকা, ফাঁকা লাগে। তার মধ্যে একজন সকালে দিয়ে দিয়েছে পোস্টার। আরেকজন নিজের সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। জিদ্দা আর সালমান খানের কথা হচ্ছে। জিদ্দা সকালে নিজের কাজ করে দিয়েছে। তো দুপুরে দায়িত্ব নিয়েছে ভাই সালমান খান। যে চলো আমিও একটা ঈদই দেব। এবং সেটা একটা বিরাট বড় আপডেট দিয়েছে। তো সালমান খানের নেক্সট সিনেমা আসছে হচ্ছে ঈদ ২০২৫ আমি তোমাদেরকে জানিয়েছিলাম এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের সঙ্গে এই কাজটা হতে চলেছে এবং এই সিনেমাটার ডাইরেক্টরকে নিয়ে আমি খুব এক্সাইটেড। তার কারণ হচ্ছে এয়ার মার্গাদোস। তো অফিসিয়ালভাবে এটা জানানো হলো যে সালমান খান এয়ার মার্গাদোসের সঙ্গে কাজ করছে এবং আমি বারবার বলে এসেছি এখন যারা এখানকার হিরো যারা রয়েছে অবশ্যই তাদের সাউথের ডাইরেক্টরদের সঙ্গে কাজ করা উচিত। আজকে শাহরুখ খানকে পাঠানের থেকে অনেক বেশি হাইপ দিয়েছে কিন্তু জওয়ান। অ্যাডলির জন্য। অ্যাডলি তাকে যেভাবে প্রেজেন্ট করেছে বা আজকে দেখুন বরুণ ধাওয়ানকে নিয়ে কত কথা হচ্ছে যখন সে বেবি জনের টিজারটা দেখলো। তো সালমান খান যার মেগা স্টারডাম নিয়ে কোনো কথা হবে না, যার মাস অ্যাপিল মানে ভরপুর, যাকে পাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার। তো এখানকার পরিচালকরা তাকে কাজে লাগাতে পারছে না। আমি তো বারবার বলি যে অক্ষয় কুমারেরও উচিত সাউথের ডাইরেক্টরের সঙ্গে কাজ করা। তাহলে অক্ষয় কুমার কি সেটা আমরা আরো বুঝতে পারবো। এখানকার পরিচালকরা পারছে না। তো সেখান থেকে সালমান খানের এই সিদ্ধান্তটা খুব ভালো। আমাদের এয়ার মার্গাদোসের সঙ্গে কাজ করা। কারণ এয়ার মার্গাদোস একজন দুর্দান্ত মাস কমার্শিয়াল ডিরেক্টর। আমাদের বলিউডেরই অনেক, অনেক অ্যাক্টরকে তারা মানে তিনি কামব্যাক করিয়েছেন। যেমন দেখুন ধরেন কাজারিতে আমির খানকে দিয়ে একটা হিউজ কামব্যাক। কারণ আমির খান ওই সময় অন্য ধারার সিনেমা করছিল। তো মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা ফেরার জন্য গজনীর মতো একটা কাজই দরকার ছিল। সেটা এয়ার মার্গাদোস তাকে দিয়ে যেভাবে পারফরম্যান্স করেছিল সিনেমা মানে ব্লকবাস্টার হিট হয়ে যায়। তারপর হলিউডে অক্ষয় কুমারকে দিয়ে সে যেভাবে প্রেজেন্ট করেছিল। তো আশা করব সালমান খান মানে যার মাস প্রেজেন্ট নিয়ে কোনো কথাই নেই। সেখানে ওয়ান অফ দ্য বিগেস্ট মাস ডাইরেক্টর যখন একসঙ্গে আসবে আশা করছি কিছু একটা হবে। তো সিনেমাটার নাম দেওয়া হয়েছে সিকান্দার। নামটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো পরের বছরে আমরা ঈদে আবার সালমান খানকে পেতে চলেছি। আশা করব ভালো কিছু একটা হোক। কারণ ২০২৩ এর ঈদে কিসি কে ভাই কিসি কি জান ভালো হয়নি। তো আশা করব ২০২৫ এর ঈদে সালমান খানের একটা প্রপার কামব্যাক হোক এবং আর কোনো কাজ এখন আনার দরকার নেই। একদম ওটা আনুক। কারণ সালমান খানের একটা পিওর কামব্যাক দরকার হয়েছে। কারণ টাইগার ৩ ফ্লপ হওয়া বা এভারেজ হওয়া সালমান খানের কেরিয়ারে একটা বলা যেতে পারে বিরাট বড় ডাউনফল। সেটাকে কাটাতে পারে কিন্তু এখন একমাত্র এই সিনেমাটাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।